নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। আজকের এই বৃষ্টি ভেজা দিনে বসে আছি আমাদের রেকর্ডিং স্টুডিওর জানালার ধারে। বৃষ্টির ঝিরিঝিরি ফোঁটায় গাছের পাতাগুলো ভিজে চিকচিক করছে, আর আগন্তুক সন্ধ্যার কালো ছায়ায় যেন তাদের সোনালী আবরণকে ঢেকে দিতে চাইছে। আচ্ছা বন্ধুরা, এমন এক মনোরম পরিবেশে বিছানায় শুয়ে কিংবা জানলার ধারে বসে গল্প শোনার ব্যাকুলতাকে মেটাতে আজকের এই রূপালী সন্ধ্যায় আমরা আবারও এসে পড়েছি আপনাদের কাছে এক নতুন গল্প নিয়ে। তাই বন্ধুরা, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে চলুন, না জানা না শোনা সেই গল্পের সন্ধ্যায়। আজকে যে গল্পটি আপনাদের শোনাবো তা নবোদয় কালচারাল অ্যাসোসিয়েশনের দ্বারা প্রকাশিত দ্বিতীয় বার্ষিক পত্রিকা বসন্ত সংলাপ থেকে সংগৃহীত, যা নারী শক্তির প্রতিবিম্ব স্বরূপ এক প্রকাশিত সংখ্যা। গল্পের শিরোনাম নব দিগন্তের ডাক, যার কলমে রয়েছেন শ্রীমতী মধুছন্দা দাস, যিনি অসম জুনিয়র কলেজ মার্গেরিটার অর্থনীতি শাস্ত্রের শিক্ষিকা। গল্প পঠনে আমি পাঠক অনুরাজ দত্ত। গল্প শুরু করার আগে বন্ধুদের একটি অনুরোধ করব, যদি আমাদের গল্প পঠন ভালো লেগে থাকে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমরা আরো উৎসাহিত হয়ে আমাদের গল্পের সন্ধানের যাত্রা চালিয়ে যেতে পারি। নবদিগন্তের ডাক শুরু হচ্ছে ঠিক এইভাবে। সময়টা ছিল ঊনবিংশ শতাব্দীর শেষের দিক। শরতের সেই সকালে 12 বছরের ঝিনু ছোট্ট একটা মিষ্টির হাড়ি হাতে বাড়ি মুখে রওনা দিল। জগৎ ময়রাকে সে বলে রেখেছে, আগাম দুদিনে ধার শোধ করে দেব। একবারে অক্ষরে অক্ষরে বাবা যা বলে পাঠিয়েছে, যেন তার আজ খুব আনন্দ, একেবারে ধরে রাখা যায় না। আজ তার দিদির বিয়ে পাকা দেখা। মা বলেছিল মোড়ল মশাই কিনা খুব ভালো একখানা সম্বন্ধ পাকা করে দিয়েছে। পাত্র স্বয়ং রাজামশাই পরিচিতি। কি ভাগ্যে না হলো তোর দিদিটার, এমন এক পাত্র তো 7 জন্মে তপস্বী করলেও জোটেনি, মা বলেছে। আজ শেষ পাতে মিষ্টিমুখ হবে তাদের, যা আপনাতেই এক অসাধারণ ব্যাপার। তাদের বাড়িতে অতিথি আসা নিত্য ঘটনা নয়, এবং প্রতিদিন তারা যে স্বচ্ছন্দে খাবে এত সচ্ছল অবস্থাও তাদের নয়। বাবা হাতে তৈরি মাটির বাসন বিক্রি করে যা 2 পয়সা পায়, তার অর্ধেক দিদির বিয়ের জন্য তুলে রাখতে হতো। দাদা তার এবং দিদির হাতে বোনা জামা বাজারে বিক্রি করে অর্জন করা টাকা দিয়েই যা মোটামুটি ঘর চলে। ও দিয়ে সংসার চালানোই কঠিন হয়ে পড়ে, তাতে আবার মিষ্টান্ন ভোজন খাওয়ার ঘুচলই বলে। তাহলে বাড়ি পৌঁছেই তার চক্ষু চড়ক গাছ। তাদের হাসি মুখ দেখে মনে হয় কথাবার্তা প্রায় শেষের পথে। রাগে তো সে প্রায় রণচণ্ডী রূপ ধারণ করলো বলে। ঠিক তখনই তার বাবাটাকে দেখতে পেয়ে হাসি মুখে ডাক দেন, ঝিনুক মা, এদিকে আয়। ঝিনুক গুটি গুটি পায়ে তার বাবার কাছে পৌঁছল। বাবাটাকে আদর করে কোলে বসিয়ে তার সমবয়সী এক ছেলের দিকে ইশারা করেন। ঝিনুক মা, এই হচ্ছে তোর হবু জামাইবাবুর ছোট্ট ভাই আদাম। এরপর আদামের পাশে বসা মেয়েটির দিকে দেখান, আর এই হচ্ছে তাদের ছোট্ট বোন জিনেট। ও যেন আমি জানতে চেয়েছি, বই গেছে আমার। ঝিনুক মনে ভাবলেও মুখে কিছু বলে। যা তো মা, এদের বাড়ির পাশের শিব মন্দিরটা দেখিয়ে নিয়ে আয়, আমরা বড়রা কিছু কথা বলে নেই ততক্ষণ। অনিচ্ছা সত্ত্বেও উঠে পড়তে হলো ঝিনুককে। বাবার মুখের উপর না বলে এমন সাধ্য কি তার আছে আবার? আর চোখে সে দেখলো আদাম নিজের বাবার দিকে ক্ষিপ্ত দৃষ্টিতে তাকালো।
উঠে দাঁড়ানোর আগে। ঝিনুক তো হতবাক। এই কাজ যদি সে করত তবে আজ তো তার মরণ নিশ্চিত ছিল। এ আবার কেমন ব্যাপার? তার বাবা তো কিছুই বলল না। বাবা গো! গুনে গুনে বাড়ি থেকে 14 পায়ের দূরত্বে মন্দিরটা। তাদের বাড়ির উঠান থেকে দেখাই যায়। মেয়েটার খুব উৎসাহ, সে কিনা কখনোই শিব মন্দির দেখেনি। ঝিনুকের খুব আনন্দ হলো জেনেটের উৎসাহ দেখে। অপরদিকে আদামের মুখ যেন বাংলার পাঁচ। প্রত্যেকটা জিনিস তার অপছন্দের কারণ। গোবর দেখে তো সে মুখটা এমন করলো যেন কেউ তার খাবারে ছাই ঢেলে দিয়েছে। একেবারে লাট সাহেবের পুত্তুর। ঝিনুক মনে মনে ভেঙচি কাটলো। ইউ, তুমি? আদামের দাকে পিছনে ফিরে তাকায় সে। আমায় ডাকছেন? তার কাকে ডাকবো? আর কে আছে এখানে? আদামের কথায় এক বিদেশি টান স্পষ্ট। তা আমি কি করে বুঝবো? আমার নাম তো ঝিনুক, আর আপনি কি সব ইউফিউ বলে ডাকছেন আমায়? বাজে বকো না। বলছি, why do you wear such uncultured clothes? কি সব ইংরেজি কইছেন? বুঝতে পারছি নি তো। বললাম, এমন জামা কেন পরেছো তুমি? কোনো ব্লাউজ পরনি? কি বাজে কথা! ওসব ব্লাউজ ফ্লাউজ আমরা পরিনি। গ্রামের মোড়ল মশাই বলেন ওসব ইংরেজদের কাপড়, আমাদের ওসব পরতে নেই। ইংরেজদের কাপড়? টেল মি দেন, ট্যাগর পরিবারের মেয়েরা কি ইংরেজ? ওনারা বড়লোক মেয়ে মানুষ। বড়লোকেরা কত কিনা করে। সে তুমি বলতে চাও যে তাদের মাথা খারাপ? ঝিনুক মাথা নাড়ে। এই না না, আমি তা কইনি। আমি কইছি যে আমাদের গ্রামের বড়রা বারণ করেছে ওসব পড়তে। বারণ করেছে নাকি বুনতে জানো না? ঝিনুক তো খুব চটে গেল কথাটায়। মন্দ করেছেন আমাদের। আদাম চোখ ঘোরালো। মন্দ করছি না, যা সত্যি তাই বলছি। ইউ জাস্ট ডোন্ট হ্যাভ এ সেন্স অফ ড্রেসিং, ব্লাডি আনকালচার্ড পিপল। ঝিনুক ইংরেজি তেমনটা জানতো না। ওই যে স্কুলের মাস্টার মশাই পড়িয়েছেন তাতে অল্প স্বল্প বুঝতে পারতো আর কি। তবে তার এটা বুঝতে বিশেষ কষ্ট হলো না যে আদাম বলে এই ইংরেজ ছেলেটা তাকে গালমন্দ করছে। মনে খুব দুঃখ পেলেও মুখে কিচ্ছুটা বলল না সে। দিদির হবু শ্বশুর বাড়ির লোক বলে কথা, তাকে এখন মুখ সামলে চলতে হবে, পাছে ওরা আবার রাগ করে বসে। ছোট্ট মেয়েটি নয় সে এখন। বুঝে শুনে কাজ করতে হবে তাকে। কুপির আলোটা আরো একটু বাড়িয়ে দিল ঝিনুক। সুই সুতো হাতে নিয়ে এক মনে বুনে চলছে সে। মা আর দিদি যে সামনে এসে দাঁড়িয়েছে তার খেয়ালটাই করেনি সে। কিরে, এত মন দিয়ে কি বুনছিস তখন থেকে? মাতার পাশে বসলেন বিছানায়। মাথায় আলতো করে হাত বুলাতে থাকলেন ঝিনুকের। ব্লাউজ বুনছি মা। জগদ্ধাত্রী দেবীর হাত মেয়ের মাথায় থমকে গেল। বলে কি রে মেয়েটা, মাথায় দোষ টোষ হলো নাকি আবার? ব্লাউজ দিয়ে কি করবি? আহ মা, ব্লাউজ দিয়ে মানুষ কি করে? পরবো বই কি আবার। ঝিনুক চটে গিয়ে তাড়াতাড়ি হাত চালায়। এই, রিনুক ঝিনুকের গায়ে আলতো একটা ধাক্কা দেয়। অমন করে কইছিস কেন? মা তো ভালোভাবেই জিজ্ঞেস করলো। হাতের কাপড়টা বিছানায় রেখে ঝিনুক তার দিদির দিকে তাকায়। আমি ওভাবে বলতে চাইনি, কিন্তু আজ জানিস তোর হবু ঠাকুরপো আমায় কি কইছে? সে আমার শাড়ি পরার ধরন নিয়ে ঠাট্টা করেছে। কইছে আমরা নাকি আনকালচার্ড। কি ইংরাজি কইছিস আবার? বুঝিনি তো। মায়ের কথায় ঝিনুক তার দিকে ঘুরে বসল।
আরে মা, সে কইছে যে আমরা পোশাক পরার ধরন জানিনি। তো মা, তুই কি এখন ব্লাউজ পরবি? আমাদের গ্রামে যে ওসব কেউ পরেনি মা। ঝিনুক ছলছল চোখে তার মায়ের দিকে তাকায়। কেন পরেনি মা? আর কে কইছে আমরা পড়তে পারবো নি? ঠাকুর পরিবারের মেয়েরাও তো পড়ে। ওরা বড়লোক মানুষ ঝিনুক মা, ওনাদের কেউ কিচ্ছু কইবার সাহস করবে না, ওনারা সব করিতে পারে। না মা, আমরাও পারি। আমরা শুধু অপেক্ষা করে আছি যে কেউ প্রত্যেক কাজটি করুক, তাহলে আমাদের গায়ে দায় পড়বে না। কিন্তু সেই প্রত্যেক মানুষটা আমরা কেন হতে পারিনি? ভাবি দেখো তো, যদি কদম্বিনী দিদ ভেবে বসতেন তিনি অপেক্ষা করবেন কারো তার পথ সহজ করে দিতে, তবে তবে কি আমরা দেশের প্রত্যেক মহিলা ডাক্তার পেতুম? ঝিনুকের কথায় তার মা আর চোখের জল ধরে রাখতে পারলেন না। মেয়ে যে কখন তার এত বড় হয়ে গেল তিনি তা বুঝতেই পেরে ওঠেননি। এই তো সেদিন নতুন নতুন মা ডাকতে শিখেছিল, সারা ঘর মাতিয়ে রাখতো মা মা করে। আর আজ সেই মেয়ে দেশের পরিবর্তনের সঙ্গে এগিয়ে চলার কথা বলেছে। যা মা, তুই যা ঠিক বুঝিস তাই কর। আমি আশীর্বাদ করি তোকে, ভগবান সর্বক্ষণ তোর রক্ষে করবেন। আজ দিদির আশীর্বাদ। বরপক্ষের লোকজন এসে বসেছে বাইরের ঘরে। দিদির অপেক্ষায় বসে সবাই। দিদিকে তৈরি করার দায়িত্ব আজ ঝিনুকের হাতে। সে খুব সুন্দর মতো দিদিকে শাড়ি পরিয়েছে, যেমনটা তারা রোজ পরে ঠিক তার উল্টো করে। দিদি তার হাতে বোনা ব্লাউজও পরেছে। ঝিনুক নিজেও পরেছে আজ ব্লাউজ শাড়ির সঙ্গে। দিদিকে বাইরে নিয়ে যেতেই সবার মুখে পরিবর্তনতা দেখতে পারল ঝিনুক। মোড়ল মশাই বাদে বাকি সকলে তাদের দিকে হাসি মুখে চেয়ে আছে। শুধু তার মুখেই দেখা যাচ্ছে এক আশ্চর্য ক্ষোভ। দিদিকে যথাস্থানে বসিয়ে সরে আসার সময় আদামের দিকে চোখ পড়ল তার। সে ঝিনুকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, চোখের পলকও ফেলছে না। মনে মনে হাসলো ঝিনুক। দেখেছেন তো, আমরা আনকালচার নই। মুখে কিছুই বলল না সে, কিছু বলতে হবে না তাকে। সে যা করেছে তাতে তাদের গ্রামে এক বড় পরিবর্তন আসতে চলেছে। আর ঝিনুক এই পরিবর্তনের প্রথম পদক্ষেপের সাক্ষী। বন্ধুরা, সমাজের পরিবর্তনে নারীর ভূমিকা তথা পুরুষ প্রধান সমাজে নারীর শক্তির ইতিবাচক অনুভূতি যে সমাজকে প্রভাবিত করছে তা প্রত্যক্ষ করা যায় এই ধরনের উপমাতে। ঝিনুকের পদক্ষেপ শুধু সাক্ষী করছে না সমাজের পরিবর্তনকে, সাক্ষী করছে পরবর্তী নারী জাতিকে, যারা সমাজের বাঁধন অগ্রাহ্য করে সমাজেরই পুনর্গঠনে এগিয়ে চলছে। ঝিনুকের মতো সাহসী নারীদের এমনও অনেক গল্প এবং ইতিহাস লুকিয়ে রয়েছে ইতিহাসের পাতায় পাতায়। তাই চলবো কখনো আমরা তেমনই কোনো ইতিহাসের পাতার খোঁজে এবং আবারও কোনো নতুন গল্পের সন্ধান। শেষে আজকের জন্য বিদায় নেওয়ার আগে ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।